নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প রমাপদ চৌধুরীর লেখা। গল্পের নাম লোভ। গল্পটা যদি শুনে শ্রোতা বন্ধুদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর একটু বেল আইকনটা বাজিয়ে দিও। যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু আমাকে নতুন গল্প আবার বলার উৎসাহ দেবে। আশা করি গল্পটা ভালো লাগবে। ওর চরিত্রে এটা যে একটা বড় খুঁত তা গাঙ্গুলি বাড়ির ছোট বউ উমার কোনো দিন মনে হয়নি। আড়ালে বড় এবং মেজোজা ওর এই আদেখলেপনা নিয়ে হাসি ঠাট্টা করেছে। ননদরা মুখ ফুটে আর ঠোঁট বেঁকিয়ে স্পষ্টাস্পষ্টি বলেও ফেলেছে কখনো কখনো। বিরাম নিজেও অনেক দিন সহ্য করেছে। তারপর যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, বিরক্ত হয়ে বলেছে, যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকো, নইলে দুঃখ পাবে। 18 বছরের নতুন বউ উমা বিরামের কথায় খিলখিল করে হেসে উঠে বলেছে, মশাই, নিজে কেন তাহলে চাকরিতে প্রমোশন হলো না বলে মুখ গোমড়া করেছিলে শুনি? বিরাম আরও বিরক্ত হয়েছে ওর কথায়। বলেছে, তোমার খরচাটাও যে টানতে হয়, তাই এই মাইনেতে যদি চলতো তাহলে চাইতাম না। এ কথায় উমার মুখ গম্ভীর হয়ে গেছে, চোখের চাউনিও তীব্র। ছিপছিপে শরীরটায় ডুরে শাড়ির আঁচলটাকে আরো টেনে জড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে আর বলেছে, বিয়ে না করলেই পারতে। এত ভার না সইতে পারো, তালাক দিয়ে দাও, চলে যাই। তা শুনে হেসে ফেলেছে বিরাম, কিন্তু জবাব দিতে পারেনি। কারণ সত্যিই তো উমার কোনো হাত ছিল না এই বিয়েতে। বিরাম নিজেই পছন্দ করে বিয়ে করেছে। বাপমা গিয়ে কোণে দেখে এসেছিল প্রথম, তারপর বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে বিরামও গেছিল দেখতে। মধ্যবিত্ত ঘরের মেয়ে, বাপ ইউডি ক্লার্ক ছিল, বছর দুয়েক এখন বড় বাবু হয়েছে। বাড়ির অবস্থা যে ভালো নয় তা মেয়ে দেখতে গিয়ে ঘরখানাকে এক নজরে দেখেই বুঝতে পেরেছিল বিরাম। সচ্ছলতা এবং রুচির অভাবটা খুব বেশি করেই চোখে পড়েছিল। যে ঘরখানায় গালিচা পেতে ওদের বসতে দেওয়া হয়েছিল, সেই ঘরের সঙ্গে গালিচাটা ছিল একেবারে বেমানান। এমনকি চায়ের পেয়ালাগুলো মনে হয়েছিল প্রতিবেশী কোনো বাড়ি থেকে চেয়ে আনা। প্রথমটায় তাই মনটা খুব বিরূপ হয়ে উঠেছিল বিরামের। মুক্তারামবাবু স্ট্রিট থেকে বেরিয়ে এই গলিটা এমনিতেই আলু বা হাওয়া বাতাস ঢোকে না ঘরে। যাও বা ঢুকতো জানলার ধারে একটার ওপর আরেকটা ট্রাঙ্ক সাজিয়ে তার উপর লেপ তোষক বালিশের রাশি রেখে আলো এবং হাওয়া দুটোরই পথ আটকে দিয়েছে। ছোট্ট ঘর, তার একপাশে একখানা নকশা কাটা ধুলো জমা খাট, একটা পাল্লা বেঁকে যাওয়া আলমারি, আলমারির গা চাবি খারাপ হয়ে যাওয়ায় দুটো কড়া লাগিয়ে তাতে বড় একটা কুলুপ লাগানো, আর খাটের তলায় দুটো বড় বড় ঘড়া, এক রাশ বাসনপত্র। দেয়ালের 3 দিকে 5টা নানা সাইজের ক্যালেন্ডার, একটা ফ্রেমে বাঁধানো কার্পেটের কাজ, আরেকটা কালো ভেলভেটে রঙিন সুতোয় পিতা স্বর্গ পিতা ধর্ম এইসব লেখা শ্লোক, সেটাও ফ্রেমে বাঁধানো। কপাটের মাথায় একখানা রামকৃষ্ণ পরমহংসের ছবি, পাশেই এক বুড়ো ভদ্রলোকের ফটো। কাঁচের উপর থেকেই তার কপালে চন্দনের ফোঁটা আঁকা হয়েছে। লাজুক লাজুক চোখে মাথা নিচু করে উমা যখন এসে বসেছিল গালিচায়, তখন কিন্তু আরও বেখাপ্পা বেমানান মনে হওয়া উচিত ছিল বিরামের, কিন্তু হয়নি। ও বরং স্তম্ভিত হয়ে গেছিল। না, রূপে উর্বশী মনে হয়নি উমাকে, কিন্তু ওর লাজুক নম্র চোখে, কিশোরী কোমল চেহারায় আর ঈষৎ কালো ঠান্ডা মুখশ্রীতে কি জাদু ছিল কে জানে। বিরামের মনে হয়েছিল ঠিক
এমনটাই যেন ও চেয়েছিল। কি আশ্চর্য, সে মেয়েটার ভেতর যে এত সব লুকিয়েছিল কে জানত। কিংবা শীতে সিঁদুর মাথার ঘোমটা ওঠার সঙ্গে সঙ্গে বোধহয় মেয়েটা বদলে গেছিল। বিয়ের পর বিরামদের বাড়িতে 2 সপ্তাহ কাটেনি। জানলার পাশটিতে বিরাম আর উমা দাঁড়িয়ে দেখছে সামনের বাড়ির কার্নিশে 2 কাক ভিজছে বৃষ্টিতে। হঠাৎ উমা বলে উঠল, ওদের বাড়িটা কি সুন্দর না? আমার ভারী ইচ্ছা করে অমনি একটা বাড়িতে থাকবো। তখন বিরামের চোখে নতুন বিয়ের ঘোর লেগে আছে, তাই ও শুধু হেসেছিল। বলেছিল মাইনেটা বাড়লে আমরাও না ওরকম একটা বাড়িতে উঠে যাব। বাড়ি তা কি করে যাবে? বুঝতে না পেরে বড় বড় ঠান্ডা 2 চোখ মেলে উমা তাকিয়েছিল বিরামের মুখের দিকে। বিরাম হেসে বলেছিল, বেশি ভাড়া দিলেই পাওয়া যাবে ওরকম বাড়ি। একটু বাড়িয়েই বলেছিল বিরাম, না বলে উপায় ছিল না। যদিও মনে মনে জানতো ওর চাকরিতে যত উন্নতই হোক, ও বাড়ির মতো আর সুন্দর বাসা ও কোনো দিন করতে পারবে না। তবু একটা মিথ্যে আশ্বাস দিয়ে উমাকে ভোলাতে চেয়েছিল। অথচ উমা কিনা নাক সিটকে বলে বসলো, ভাঙা বাড়ি? ভাঙা বাড়িতে আমার একটুও থাকতে ইচ্ছা করে না। আমার বড় জামাইবাবু কি সুন্দর বাড়ি করেছে শ্যামবাজারে। কথাটা বুকে গিয়ে ধাক্কা দিয়েছিল। মুহূর্তের জন্য হলেও কেমন যেন অপ্রতিভ হয়ে গিয়েছিল বিরাম। আর এই আঘাতটা ভুলতে পারেনি বলেই সে মনের মধ্যে পুষে রেখেছিল। সুযোগ খুঁজছিল নতুন কোনো স্বপ্ন দেখিয়ে উমার মন থেকে তার দুর্বলতাটুকু মুছে ফেলার। কথায় কথায় একদিন বলেও ছিল। খাটের ওপর মুখোমুখি দুজনে আধশোয়া হয়ে একটা ছবির কাগজ দেখছিল সেদিন। তার একটা পাতায় সুন্দর একখানা ছোট্ট বাংলো টাইপের বাড়ির ছবি। ছোট্ট বাড়ি, 2খানা হয়তো ঘর, সামনে 1 টুকরো বাগান। ছবিটা দেখিয়ে বিরাম বলেছিল, এবার ডিপার্টমেন্টাল পরীক্ষাটা দিয়েই দেব। মাইনে বাড়লে মাসে মাসে কিছু কিছু করে জমাবো। তারপর এমনি একটা ছোট্ট বাড়ি করব আমাদের। 1 তলা বাড়ি, 2খানা ঘর, ছোট্ট একটা বারান্দা, বারান্দায় মাধবীলতার ঝাড় লাগিয়ে দেবো একটা। আরও অনেক কিছুই হয়তো অনর্গল বলে যেত বিরাম। তার আগে উমা বলে উঠল, এ মা, এরকম ছোট্ট বাড়ি? ছোট বাড়ি আমার একদম পছন্দ না, একদম না। কেন? বড় রাস্তার মোড়ের ওই নতুন বাড়িটার মতো করতে পারবে না? খুব বড় বাড়ি হবে, অনেক লোক থাকবে, 1 রাস ঠাকুর চাকুর ঝি, রেডিও বাজবে। উমার আকাঙ্ক্ষার যেটুকু তখন মেটাবার মতো সামর্থ্য, শুধু সেইটুকু দিয়েই তাকে খুশি করতে চেয়েছিল বিরাম। একদিন তাই সত্যি সত্যি অফিস থেকে কয়েকশো টাকা লোন নিয়ে রেডিও সেট একটা কিনে আনলো। ভেবেছিল উমাকে চমকে দেবে, উমা খুব খুশি হবে। প্রথমটা খুশি হয়েছিল উমা। এরিয়েল টানিয়ে রেডিওটা যখন চালু করলো বিরাম, তখন কি ফুর্তি তার। রেডিওয়ের নব নিয়ে এদিক ওদিক সব ঘোরায় নবগুলোকে নিয়ে। তখনই গান, তখনই গুরুগম্ভীর বক্তৃতা, কখনো তীব্র চিৎকার, কখনো অস্পষ্ট গানের কলি। যেন কত বড় কৌতুক হাসিতে খিলখিল করে ওঠে। বিরামের মেজবোন শর্মিলা এসে ঠোঁট টিপে হাসলো, তারপরে টিপ্পনি কাটলো, বাবা, এতদিন তো দাদার রেডিও কেনার পয়সা ছিল না। বিরামের মা এসে এক সময় উমাকে বললেন, বৌমা, বীরুকে বলো শখ মেটানোর বয়স এখনো অনেক আছে। এখন থেকে এত পয়সা নষ্ট করলে পরে যে অনেক দুঃখ পেতে হবে। শুধু বিরামের বাবা বললেন, তা ভালোই করেছে বীরু, বৌমা বেচারা সারাটা দিন একা একা থাকে। ননদ দুজন অবশ্য সে কথা শুনে উমাকে শুনিয়ে শূন্য বললে, একা একা কেন? দুপুরে আমরা কি অফিসে যাই নাকি? না, বাবা মা থাকে না। উমা এসব শুনে মনে মনে একটু চটল বটে, কিন্তু বিরামের ওপর খুশি হয়ে উঠল। তার জন্যই তো রেডিওটা কিনে এনেছে বিরাম, এতদিন তো কই আনেনি।
তাই ভেতরে ভেতরে ও যা ভেবেছিল সেটুকু প্রকাশ করল না। কিন্তু শেষ পর্যন্ত সে কথা চাপা রাখতেও পারল না। বিরাম তখন সদ্য অফিস থেকে ফিরেছে। চায়ের কাপটা এনে বিরামের সামনে রেখে রেডিওটা খুলে দিতে গেল। কিন্তু যেখানেই কাটা ঘোড়ায়, হয় বক্তৃতা, নয় খবর, নয় অন্য কিছু। বিরক্ত হয়ে রেডিওটা বন্ধ করে দিয়ে ও বিরামের চেয়ারের পেছনে এসে দাঁড়ালো। বলল, আচ্ছা, এই ছোট্ট রেডিওটা আনলে কেন বলো তো? দিদির বাড়িতে একটা আছে জানো, অনেক বড়। তাতে রেডিও হয়, আবার রেকর্ড বাজানোও চলে। তেমনি একটা। বিরাম একবার শুধু ফিরে তাকালো উমার মুখের দিকে, কোনো কথা বলল না। বেশ বোঝা গেল ও চটেছে, কিন্তু কেন যে চটেছে বিরাম, সেটা উমা বুঝতে পারল না। এমনকি ও অন্যায় কথা বলেছে। সারাদিনের কাজের পর রোদে পুড়ে এসেছে বিরাম। রেডিওর গান না থাক, এখন একটা রেকর্ড বাজাতে পারত। ক্লান্ত মানুষটার চোখে চোখ রেখে হাসি হাসি মুখে বাজনার তালে তালে পেয়ালার গায়ে চামচটা দিয়ে ঠুন ঠুন করে বাজাতেও তো পারত। কিন্তু বিরাম ওর অত শত স্বপ্নের খবর রাখবে কি করে? লোনের টাকাটা তখনও থেকে থেকেই ছাড় পোকার মতো কামড়াচ্ছে। তাই একটু ঘা খেলো বিরাম মনে মনে। তবু চুপ করেই রইল। কিন্তু বিরাম কিছু না বললে কি হবে? শর্মিলা আর উর্মিলা দুই বোন শোনাতে ছাড়বে কেন? উমাকে সঙ্গে নিয়ে পুজোর শাড়ি কিনতে গেছে বিরাম, সঙ্গেও গেছে দুই বোন। আর এত শাড়ি থাকতে কি না এমন একখানা পছন্দ হয়েছে উমার, যেটার দিকে বিরামের ফিরে তাকাতেও সাহস হয়নি। তাও চাইতো না বিরাম। কিন্তু উমা ফস করে বলে বসলো, জানো, দিদি ঠিক এমনি একটা ঢাকাই শাড়ি কিনেছিল ওর ভাসুরপুর বিয়েতে যাওয়ার জন্য। এটা পেঁয়াজি রঙের, আর সেটা ছিল ফিকে সবুজ, কিন্তু সেটার ওপরেও এমনি এরকম এই সাদা সাদা ফুল ছিল। শর্মিলা সঙ্গে সঙ্গে বলেছে, তোমার বাবার মতো বড় লোক তো নয় আমার দাদা। কথাটা চাবুকের মতো লেগেছে উমার। সারা মুখ অপ্রতিভ হয়ে গেছে ওর। ওর বাবা যে গরিব তা তো সবাই জানে। বাবার কথা তো বলেনি উমা, বলেছে দিদির কথা। জামাইবাবু বড় চাকরি করে, একটা ঢাকাই শাড়ি দিতে পারবে না কেন দিদিকে? উমা অবশ্য পর মুহূর্তেই ওর অন্যায় বুঝতে পেরেছে। সত্যিই তো জামাইবাবু বড় লোক হতে পারে, তা বলে বিরাম কোত্থেকে অত টাকা পাবে? না, এরপর আর কোনো দিন না ভেবেচিন্তে সে কথা বলবে না। দিন কয়েক ও সত্যি সত্যি খুব সাবধানে থেকেছে। যা মনে এসেছে চেপে রেখেছে। কি জানি কোন কথার কি মানে করে বসে এরা, কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারেনি। সামনের বাড়ির বউটা বেড়াতে এসেছে একদিন। বউটাকে এত সুন্দর কোনোদিন তো মনে হয়নি ওর। ঠিক যেন একটা গোলাপি পদ্ম। আর কি অপূর্ব লেগেছে তাকে ওই বেনারসি শাড়িটায়। কিন্তু তার চোখ, নাক, চিবুকের সৌন্দর্য, তার শাড়ির ঘটা, এসব ছাড়িয়ে উমার চোখ কখন যে গিয়ে পড়েছে গলার জড়োয়া নেকলেসে। এমনিতেই গোলগাল স্বাস্থ্য বিউটির চওড়া মুক্ত নেকলেসটা কোণটির থেকে প্রায় 6 আঙুল বুক ঢেকে আছে। কি অপরূপ যে লাগছে তাকে! গল্প করতে করতে তার কাছে গিয়ে বসেছে উমা। তারপর তার গলার নেকলেসে হাত দিয়ে দেখেছে। কিছুতেই তার হাত সরাতে ইচ্ছা হয়নি যেন। ইচ্ছা হয়েছে একবার খুলে নিয়ে নিজে পড়ে, বড় আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে কেমন মানায় তাকে। কিন্তু তা তো সম্ভব নয়। তাই মুখে বলেছে, কি সুন্দর প্যাটার্ন ভাই, বলে উর্মিলার দিকে তাকিয়েছে। তারপর শর্মিলা আর উর্মিলার ক্রুদ্ধ ভৎসনায় হঠাৎ যেন চুপসে গেছে উমা। তবু সেই মুহূর্তে ওর মুখ দিয়ে কেন কে জানি বেরিয়ে পড়েছে, দিদির ঠিক এমনি একটা আছে, শুধু লাল পাথরের জায়গায় সবুজ। তা শুনে শর্মিলা আরও চটে গেছে। দিদি 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 কেন বলতে পারতো না উর্মিলার অমনি একটা আছে? কিন্তু শেষ অবধি
ওর এই স্বভাবের জন্য যে এমন একটা কাণ্ড ঘটে যাবে উমা সেটা যেন ভাবতেও পারেনি। অথচ ব্যাপারটা খুব তুচ্ছ, এতই তুচ্ছ যে কাউকে বলাও যায় না। পিস্তুত বোনের বিয়ে, আর তাই বিরামই ওকে প্রশ্ন করেছিল, কি দেয়া যায় বলো তো? উমা শুনেছিল বিরাম নাকি ছোটবেলায় পিসিমার কাছেই থেকেই পড়াশুনো করেছে। পিসিমা নাকি বিরামকে খুব ভালোবাসেন। তাছাড়া বিরামের এই পিস্তুত বোনটাকে উমারও খুব ভালো লেগেছিল। তাই বিরাম জিজ্ঞাসা করতেই বলেছিল, কানের দুল দাও না এক জোড়া, সেটাই খুব ভালো হবে। বিরামও রাজি হয়েছিল। সত্যিই তো, সোনার কিছু একটা দেওয়াই উচিত ওর। শর্মিলা, উর্মিলা, বিরামের মা সকলেই অবশ্য একমত। শেষ পর্যন্ত উমাকে সঙ্গে নিয়েই গয়নার দোকানে গেছিল বিরাম, বেশ একটা বড়সড় দোকানে। আর দামের অঙ্কটা জানিয়ে বিরাম যখন একজোড়া কম দামি দুল প্রায় পছন্দ করে ফেলেছে, তখন হঠাৎ বেঁকে বসল উমা। উজ্জ্বল আলোয় শোকেসের কাঁচের নিচে সারি সারি আংটি, দুল, নেকলেস এসব সাজানো, আর সেই দিকে এতক্ষণ তন্ময় হয়ে তাকিয়েছিল উমা। বিরাম পছন্দ মতো দুলজোড়া দেখিয়ে জিজ্ঞাসা করল, এটাই নেই কি বলো? সঙ্গে সঙ্গে উমা দোকানদারের সামনেই বলে উঠল, দূর, ও কি দেওয়া যায় নাকি কাউকে? ওটা তো ঘরে পরবার জন্য। বলেই শোকেসের একজোড়া পাথর বসানো দুল দেখিয়ে বলল, দিদি না ওর বন্ধুর বোনের বিয়েতে ঠিক এমনি একজোড়া দুল দিয়েছিল, কি সুন্দর দেখো। বিরাম সেই দুলজোড়ার দিকে তাকিয়ে মনে মনে বোধ হয় দামটা আঁচ করে নিল, আর পর মুহূর্তেই রাগে ফেটে পড়ল। ক্রুদ্ধ চোখের দৃষ্টিটা একবার উমার মুখের ওপর বুলিয়ে নিয়ে কম দামে দুল জোড়াই কিনল। তারপর দোকান থেকে বেরিয়ে এসে বলল, তোমার দিদি কাকে কি দিয়েছে সেটুকুই তোমার মনে থাকে, কই তোমার বাবা তোমাকে কি দিয়েছেন সেই কথাটা তো মনে থাকে না? কথাটা শুনে ভেতরে ভেতরে জ্বলে উঠল উমা। জ্বলে উঠল তার কারণ কথাটা মিথ্যে নয়। উমার বাবা যে গরিব তা কি উমা জানে না? ওর বাবা যে ওকে বিশেষ কিছুই দিতে পারেনি সে তো উমারও লজ্জা। কিন্তু সে কথাটা এত স্পষ্ট করে রূঢ় ভাষায় না বললে চলতো না। সারা পথ একটা কথাও বলল না উমা। শেষ অবধি হয়তো রাগ পড়ে যেত, কিন্তু বাড়ি ফিরে কেনা দুলজোড়া শর্মিলা আর উর্মিলাকে দেখাতে দেখাতে বিরাম টিপ্পনি কাটলে, তোদের বৌদির আবার হীরের দুল না হলে পছন্দ হয় না, এত কম দামি দুল দিতে ওর আবার লজ্জায় নাক কাটা যাচ্ছে। শর্মিলাও ছাড়তে রাজি নয়, বলল, বড় লোকের মেয়ে কি না? সেদিন সামনের বাড়ির বউটা ঘটা করে শাড়ি গয়না দেখাতে এসেছিল, কোথায় ওসব কিছু লক্ষ্যও করেনি, এমন ভাব করে যেন বসে আছি আমরা। বৌদি এমন করতে শুরু করলো যেন জীবনে মুক্তোর হার কোথাও দেখেনি, অথচ বলল কি না ওর দিদির ওই রকম একটা জড়োয়ার নেকলেস আছে। ব্যাস এইটুকুই। কিন্তু এই ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে কিভাবে যে বিস্ফোরণ ঘটে গেল তা বোঝা যায়। দুপক্ষের রাগ একটু একটু করে বাড়তে বাড়তে হঠাৎ একটা তীব্র চিৎকার করে বিদ্রোহ জানালো উমা, এবং চিঠি লিখে বাবাকে আনিয়ে পরের দিনই চলে এলো মুক্তারামবাবু স্ট্রিটের সেই গলির বাড়িতে। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা বাবা মাকে বলতে পারল না। এমন একটা তুচ্ছ ব্যাপার কি করে বলবে ও? তাছাড়া বাপের বাড়িতে ফিরে আসবার সঙ্গে সঙ্গেই ওর রাগ পড়ে গেছিল, কেমন যেন একটা লজ্জাও করছিল ওর। বাবা মা কি ভাবছে কে জানে। গোপন কথাটা প্রকাশ করে কাউকে বলতে না পেরে যেন আরো বিমর্ষ হয়ে পড়ল। সারাদিন চুপচাপ বসে থাকে জানলার ধারে, আর কেবলই মনে হয় বিরাম আসবে ওকে ফিরিয়ে নিয়ে যেতে। না, বেশ কয়েকদিন কেটে গেল, তবু বিরাম এলো না। পরিবর্তে একদিন
ওর দিদি এসে হাজির হলো। ভাবল কিছু একটা মান অভিমানের পালা চলছে নিশ্চয়, তাই বললে, চুপচাপ এখানে একা একা রয়েছিস, তার চেয়ে চল না আমার কাছে দিন কয়েক থাকবি। একটু থেমে আবার বলল, যাবি তো বল, একটা ট্যাক্সি তাহলে ডাকতে বলি। ট্যাক্সি? হঠাৎ হেসে উঠল উমা। একটা গাড়ি কিনতে বলো না গো জামাইবাবুকে। আমার বড় নন্দাই সেদিন এসেছিল, একটা নতুন গাড়ি কিনেছে। কি চমৎকার না গাড়িটা! অনেক দাম, আজকাল নাকি পাওয়াই যায় না। আসছে বছর আমরাও একটা। আরও কি যেন একটা বলতে যাচ্ছিল, কি যেন বলার ইচ্ছা ছিল ওমার, কিন্তু দিদির মুখের দিকে তাকিয়ে হঠাৎ চুপ করে গেল। আর ও দিদি তখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে উমার চোখের দিকে। একটু আগে কথা বলতে বলতে যে চোখ জোড়া লোভে চকচক করে উঠেছিল, তার দিকে